নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংকে নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্র রয়েছে। এই ঘটনার পর ভারত প্রতিবাদ জানিয়েছে। তাইওয়ানকে ঘিরে চীন জাপান উত্তেজনা প্রশমনে এবার সক্রিয় হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ফোন করে তিনি চীনের সঙ্গে সংঘাতে না জড়ানোর বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। জাতীয় নিরাপত্তা কর্মীর ওপর গুলির পর গ্রিন কার্ডে কড়াকড়ি মার্কিন প্রশাসনের। 19টি দেশ নিয়ে বিশেষ নির্দেশ ট্রাম্পের। বাংলাদেশ এবং চীনের পরে এবার নেপাল। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংকে নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্র রয়েছে। এই ঘটনার পরে ভারত প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ এবং চীনের পর এবার নেপাল। নিজেদের মানচিত্রে ভারতের অংশ জুড়ে এবার বিতর্ক তৈরি করেছে নেপাল। নেপালের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার নতুন 100 টাকার নোট চালু করেছে। এই নোটে নেপালের একটি সংশোধিত মানচিত্রও রয়েছে। এই মানচিত্রে বিতর্কিত কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা অঞ্চল যুক্ত করা হয়েছে। ভারত এই ঘটনার প্রতিবাদও জানিয়েছে। নেপাল রাষ্ট্র ব্যাংক বিভিন্ন নোট চালু করেছে সেই দেশে। এর মধ্যে রয়েছে 10 টাকা, 50 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোট। যদিও শুধুমাত্র 100 টাকার নোটেই নেপালের মানচিত্র রয়েছে। মানচিত্রের বিষয়ে ব্যাংকের মুখপাত্র জানিয়েছে পুরনো 100 টাকার নোটেও একই মানচিত্রের ছবি রয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন সরকারি নির্দেশে এই মানচিত্রের পরিবর্তন করা হয়েছে। নেপালের রাষ্ট্র ব্যাংকের একটি নোটটিতে প্রাক্তন গভর্নর মহাপ্রসাদ অধিকারীকের স্বাক্ষরও রয়েছে। অর্থাৎ নোটটি চালুর সময়কাল হিসেবে 2024 নির্ধারণ করেছে ব্যাংক। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার মানচিত্র আপডেট করে। 2020 সালের মে মাসে সংসদে অনুমোদনের মাধ্যমে কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরা অঞ্চল নেপালের মানচিত্রে যুক্ত করা হয়। নেপালের এই মানচিত্র বদলের প্রসঙ্গে আগেই প্রতিবাদ জানিয়েছে ভারত। লিপুলেক, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল ভারতের অংশ হিসেবে দাবি করে ভারত। 2020 সালে ভারত এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়। নেপালের সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে দাবিও করে ভারত। এর বিরোধিতা করে কাঠমান্ডুকে সতর্কও করা হয়। ভারতের দাবি, এই ঘটনা আসলে জোর করে দেশের সীমান্ত পরিবর্তনের চেষ্টা। ভারতের সঙ্গে নেপালের 1850 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। ভারতের 5 রাজ্য অর্থাৎ সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। নেপালে নতুন করে 100 টাকার নোটে বাঁ দিকে রয়েছে মাউন্ট এভারেস্টের ছবি, ডান দিকে রয়েছে নেপালের জাতীয় ফুল। নোটের মাঝখানে হালকা সবুজ রঙের নেপালের মানচিত্র আঁকা রয়েছে। এছাড়াও নোটটিতে গৌতম বুদ্ধের জন্মস্থান, লুম্বিনীর ছবি এবং অশোক স্তম্ভের ছবিও রয়েছে। আই নিউজ নেটওয়ার্ক। তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করে দেবে আমেরিকা। বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসের বন্দুকবাজের হামলার পরে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন এই পদক্ষেপের কথা। তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন পুরোপুরি বন্ধ করে দেবে আমেরিকা। বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার ভোরে হোয়াইট হাউসে বন্দুকবাজের হামলার পরেই নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা। স্পষ্ট জানিয়ে দেন এমনই পদক্ষেপ গ্রহণ করে মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হবে। বৃহস্পতিবার ভোরে সাদা বাড়ির সামনে ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে পরপর গুলি চালায় এক বন্দুকবাজ। গুলির আঘাতে গুরুতর আহত হয়েছেন ওয়েস্ট ভার্জিনিয়ার স্টেট ন্যাশনাল গার্ডের 2 সদস্য। ইতিমধ্যেই হামলাকারীর পরিচয়ও প্রকাশ্যে এসেছে। তার নাম রহমান উল্লাহ। তিনি আফগানিস্তানের নাগরিক। এই প্রেক্ষিতে ট্রাম্প লিখেছেন, আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব। ঘুমন্ত জো বাইডেন অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সম্পদ নন অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাদের সকলকে অপসারিত করব। আমাদের দেশের অভিবাসীদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করে দেব। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসীদের ধরব এবং যে কোনো বিদেশি নাগরিককেই নির্বাসিত করব যারা সাধারণ হিসেবে বোঝা, নিরাপত্তার জন্য ঝুঁকি অথবা পশ্চিমী সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন। আমেরিকাকে বাঁচাতে রিভার্স মাইগ্রেশনই একমাত্র পথ জানাচ্ছেন ট্রাম্প। তার মতে এই পদক্ষেপে অবৈধ এবং সমস্যা উদ্রেককারী
জনসংখ্যার একটি বড় হ্রাস অর্জনের লক্ষ্যে পৌঁছে যাবে। দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে দলে অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছেন তিনি। এরপরে তার নজর ঘুরেছে বৈধ অভিবাসন কমানোর দিকে, যা নিয়ে বিতর্ক চলছে। কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন গোটা তৃতীয় বিশ্বের দরজা বন্ধ হতে চলেছে আমেরিকার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক। তাইওয়ানকে ঘিরে চীন জাপান উত্তেজনার প্রশমনে এবার সক্রিয় হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ফোন করে তিনি চীনের সঙ্গে সংঘাতে না জড়ানোর বার্তা দিয়েছেন বলেই সূত্রের খবর। তাইওয়ানকে ঘিরে চীন জাপান উত্তেজনা প্রশমনে এবার সক্রিয় হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ফোন করে তিনি চীনের সঙ্গে সংঘাতে না জড়ানোর বার্তা দিয়েছেন বলে হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে আমেরিকা ও ইউরোপের কয়েকটি সংবাদ মাধ্যম। সম্ভাব্য চীনা হানাদারি ঠেকাতে বুধবার তাইওয়ানের উপকূল থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি শুরু করেছে জাপান। সেই খবর প্রকাশ্যে আসার পরেই ট্রাম্পের এই পদক্ষেপ। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকাইচির তাইওয়ান নিয়ে মন্তব্যের জেরে চলতি মাসের গোড়া থেকেই টোকিও বেজিং উত্তেজনার পারদ চড়ছে। দুই পক্ষই পরস্পরকে সামরিক প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে। চীন জাপান বর্তমান সংঘাতের সূচনা গত 7 নভেম্বর। তাকাইচি সেদিন জাপান পার্লামেন্টকে জানিয়েছিলেন, চীন যদি তাইওয়ান দখল করতে উদ্যোগী হয় তবে তারা চুপ করে বসে থাকবেন না। তিনি বলেন, প্রয়োজনে তাইওয়ানকে সামরিক সাহায্য করা হবে। এরপরেই সরাসরি সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছিল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার। চীনা প্রতিরক্ষা দফতর বিবৃতিতে বলে, তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান। তার একদিন পরেই উপকূলরক্ষী বাহিনীর রণতরী ঘিরে ফেলেছিল জাপানের সেনকাকু দ্বীপ, যদিও পরে তারা সরে যায়। এই পরিস্থিতিতে সামরিক অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ ইয়োনাগুনি দ্বীপে জাপান ফৌজের ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্যোগে নতুন করে উত্তেজনা তৈরি হয় বুধবার। একদলীয় চীনের শাসক দল কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম পিএলএ ডেইলি জানিয়েছে, টোকিও যদি তাইওয়ানে হস্তক্ষেপ করে তাহলে পুরো জাপান যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। এই পরিস্থিতিতে যে ট্রাম্পের ফোন তাকাইচির কাছে এসেছিল সে কথা মেনে নিয়েছে টোকিও। তবে বৃহস্পতিবার জাপানের মন্ত্রিসভার সচিব মিনোরু কিহারা দুই রাষ্ট্রনেতার আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। 2022 সালে আগস্টে চীনের আপত্তি খারিজ করে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেই সময় ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে চীনা যুদ্ধবিমান। চীন তাইওয়ান সংকটের আবহে সেই সময় আমেরিকার 7ম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। পূর্ব চীন সাগর থেকে কয়েকটি জাপানি যুদ্ধজাহাজও তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজের অনুপ্রবেশ ঘিরে দুই দেশের সংঘাতে শুরু হয়। সেই সময় তাইওয়ান সংলগ্ন জাপানি দ্বীপের সেনকাকুর নাম হঠাৎ করেই বদলে দিয়াও করে দেয় চীন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে টোকিও বারবার অভিযোগ জানালেও তাতে গুরুত্ব দেয়নি বেজিং। উল্টে অন্যায়ভাবে সংশ্লিষ্ট দ্বীপটি জাপান দখল করে রেখেছে বলে পাল্টা প্রচার চালায় জিনপিং সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। জাতীয় নিরাপত্তা কর্মীর ওপর গুলির পর গ্রিন কার্ডে কড়াকড়ি মার্কিন প্রশাসনের। 19টি দেশ নিয়ে বিশেষ নির্দেশ ট্রাম্পের। গ্রিন কার্ড এবং মার্কিন নাগরিকত্ব কড়াকড়ি জারি করল আমেরিকা। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19টি দেশের নাগরিকদের দেওয়া গ্রিন কার্ড এবং বাইডেন আমলে অনুমোদিত আশ্রয় মামলার বিস্তৃত পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রসঙ্গত, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে স্ক্রিনিং আরও কঠোর করা হবে। এর পেছনে তীব্রভাবে প্রভাব ফেলেছে বুধবার ওয়াশিংটন ডিসিতে 2 ন্যাশনাল গার্ড সদস্যের উপর গুলি চালানোর ঘটনা। হামলাকারী ছিলেন 29 বছরের আফগান নাগরিক রামানুল্লাহ লাকানওয়াল।
যিনি 2021 সালে অপারেশন অ্যালাইজ ওয়েলকামের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করেন, যা ছিল বাইডেন প্রশাসনের আফগান পুনর্বাসন কর্মসূচি। ইউএসসিআইএস ডিরেক্টর জোসেফ এডলো জানিয়েছেন, নতুন নীতিতে আবেদনকারীর নিজ দেশের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নকে নেতিবাচক ফ্যাক্টর হিসেবে ধরা হবে। তার কথায়, আমার প্রথম দায়িত্ব প্রত্যেকটি বিদেশিকে সর্বোচ্চ পর্যায়ে যাচাই করে অনুমোদন দেওয়া। আমেরিকানদের জীবন সবার আগে। কোন 19টি দেশ অন্তর্ভুক্ত? কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যালোচনার আওতায় থাকা দেশগুলোর তালিকা সেই জুন মাসে রাষ্ট্রপতির অধ্যাদেশের সঙ্গে মিল রয়েছে, যেখানে পূর্ণ বা আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দেশগুলি হল আফগানিস্তান, মায়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টাগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। এডলো দাবি করেছেন, গত 4 বছর বাইডেন প্রশাসন মৌলিক ভেটিং ও স্ক্রিনিং মানদণ্ডকে দুর্বল করেছে এবং ঝুঁকিপূর্ণ দেশ থেকে দ্রুত পুনর্বাসনকে অগ্রাধিকার দিয়েছে। নতুন নির্দেশনা সরাসরি সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই আনা হয়েছে। কি বদল আসছে স্ক্রিনিংয়ে? আপডেট হওয়া নীতিতে ইউএসসিআইএস কর্মকর্তাদের বলা হয়েছে, আবেদনকারীর দেশের পরিচয়পত্র কতটা নিরাপদ, ব্যাকগ্রাউন্ড চেকের ক্ষেত্রে দেশটি কতটা সহযোগী, এসব বিষয় বিবেচনা করতে হবে। অফিসিয়ালদের মতে, এটি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত পিপি 10949 ঘোষণাকে শক্তিশালীভাবে প্রয়োগে সাহায্য করবে, যা সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশিদের প্রবেশ সীমিত করে। নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর এবং 27 নভেম্বর 2025 পর থেকে দাখিল বা মুলতুবি থাকা সব আবেদনে প্রযোজ্য। হাই নিউজ নেটওয়ার্ক। 3 মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মস্কোর অবস্থান জানিয়েছিল রাশিয়া। একবার ফের রাশিয়া জানিয়ে দিল, কিভ যদি মস্কোর দাবি করা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয়, তাহলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করবেন। 3 মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মস্কোর অবস্থান জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কিভ যদি মস্কোর দাবি করা ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেয়, তাহলে তিনি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান স্থগিত করবেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি যদি সেই শর্ত না মানেন, পুতিনের ঘোষণা, আমরা সামরিক শক্তি প্রয়োগ করে ওই সব ভূখণ্ড দখল করে নেব। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশে সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট তাৎপর্যপূর্ণভাবে আমেরিকার দেওয়া শান্তি পরিকল্পনা সমর্থনের বার্তাও দিয়েছিলেন। তিনি বলেন, ওই পরিকল্পনা আলোচনার সূচনা করতে পারি। কি রয়েছে ওয়াশিংটনের ওই শান্তি শর্তে? সেখানে ডনবাস ও ক্রাইমিয়াকে মস্কোর হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু জেলেন্সকি ইতিমধ্যেই তা নাকচ করে দিয়েছে। বর্তমানে 2014 সালে দখল নেওয়া ক্রাইমিয়া সহ ইউক্রেনের 1/5 বেশি এলাকা রুশ সেনার দখলে চলে গিয়েছে, যা নিয়ে এখনো অনড় দুই পক্ষ। 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের অন্যতম ভরকেন্দ্র ডনেৎস্কের ওল্ড বাস্ট এবং লুহান্স্ক অঞ্চলের প্রায় 70% এলাকা বর্তমানে রাশিয়া দখল করেছে। গত 6 মাসে ওই এলাকায় নির্ণায়ক অগ্রগতি হয়েছে রুশ বাহিনীর। তাদের হামলায় পতন হয়েছে ডেব্রোপিলিয়া সহ ডনবাসের একাধিক শহর। এছাড়া দক্ষিণ পূর্ব ইউক্রেনের খেসরন ও জাপোরিজিয়া রয়েছে পুতিনের তালিকায়। যুদ্ধের গোড়ায় ওই প্রদেশের বড় অংশ দখল নিয়েছে রুশ বাহিনী। 2022 সালের শেষ পর্বে ডনেৎস্ক, লুহান্স্ক, খেসরন ও জাপোরিজিয়ায় গণভোট করিয়ে সেগুলিকে ইউক্রেনের নিয়ন্ত্রণ মুক্ত করার ঘোষণা করেছিলেন পুতিন। কিন্তু পরবর্তী সময়ে খেসরন ও জাপোরিজিয়ার বড় অংশ পুনরুদ্ধার করে জেলেন্সকির বাহিনী। তবে কিছু অংশ এখনো রুশ ফৌজের নিয়ন্ত্রণে। ইউক্রেনের ভূখণ্ড হলেও ডনবাস অঞ্চলের রুশ বংশোদ্ভূতরাই সংখ্যাগরিষ্ঠ। গত 1 দশক ধরে সেখানে সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠী। বস্তুত তাদের সহায়তায় ইউক্রেনের ফৌজকে ডনেৎস্ক ও লুহান্স্কের বড় অংশ থেকে পিছু হটতে বাধ্য করেছে পুতিনের সেনারা। অন্যদিকে ক্রাইমিয়ার উপর পুতিনের নজরের মূল কারণ সামরিক ও বাণিজ্যিক অংশ।
কৃষ্ণ সাগর উপকূলের ক্রাইমিয়ার সেবাস্তিপোল বন্দর শীতের সময়ও সচল থাকে। মূলত রুশ ভূখণ্ডের কোনো বন্দরে সেই সুবিধা নেই। সমুদ্র ভেসে আসা বরফ চাইয়ের কারণে বছরভর সেগুলি সচল রাখা সম্ভব হয় না। 2014 সালে ঝটিকা অভিযান চালিয়ে সামান্য সংঘর্ষের পরে দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়ার উপদ্বীপ দখল করেছিল রুশ সেনারা। পরে গণভোট করিয়ে এই অংশকে রুশ ভূখণ্ডের সঙ্গে জুড়ে নিয়েছিলেন পুতিন সরকার। 2018 সালে 22 মাইল লম্বা কেরচ সেতুর যান চলাচলের অংশটি উদ্বোধন করেছিলেন পুতিন স্বয়ং। তার 2 বছর পর রেল পরিবহনের অংশটিও চালু হয়েছিল। গত 3 বছর ধরে যুদ্ধে বারবার সেই সেতুকে নিশানা করেছে জেলেনস্কির বাহিনী, কিন্তু পুতিনের সেনারা অস্ত্র ও রসদ সরবরাহর ব্যবস্থা এখনো অটুট রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক। হংকংয়ের তাইপো এলাকার ওয়াংফো কোর্ট আবাসন কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। এই ঘটনায় যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তাতে প্রশ্ন উঠছে দেশে বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য উঁচু ইমারতের নিরাপত্তা নিয়ে। হংকংয়ের তাইপো এলাকার ওয়াংফো কোর্ট আবাসন কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। একই সঙ্গে দেশে বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য উঁচু ইমারত কতটা সুরক্ষিত সেই বিষয়েও নজর টেনেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 44 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং প্রায় 279 জন নিখোঁজ রয়েছেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠছে, আগুন লাগলো কি করে? আগুন কিভাবে এত দ্রুত ছড়ালো তা ঘিরে এখন তীব্র বিতর্ক। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে আবাসনের বাইরের দিকে লাগানো বাঁশের মাচা এবং সবুজ রঙের নির্মাণ নেট মুহূর্তে জ্বলে উঠেছে। এই দৃশ্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, হংকং এখনো কেন শতাব্দী প্রাচীন বাঁশের মাচা ব্যবহার করে? যে পাবলিক হাউজিং কমপ্লেক্সে আগুন লেগেছিল সেটি তখন সংস্কারের কাজে ঢাকা। বাধা ছিল বাঁশের স্ক্যাফোল্ডিং আর সস্তা সবুজ নির্মাণ জালে। চোখের সামনে দেখা যায় আগুনের শিখা ঠিক সেই পথ ধরেই উঠছে টানা 31 তলা টাওয়ারের গায়ে। দমকল কর্মীরা মরিয়া চেষ্টা চালালেও শতাধিক মানুষ আটকে পড়েন ঘন ধোঁয়ার দেওয়ালে। হংকংয়ে দশকের পর দশক ধরে 50 থেকে 60 তলা ভবনেও মাচা হিসেবে বাঁশ ব্যবহার হয়, হালকা, সস্তা, নমনীয় এবং দ্রুত স্থাপনযোগ্য হওয়ায়। তবে বিশেষজ্ঞদের মতে বাঁশের দণ্ডগুলি উলম্বভাবে এমনভাবে সাজানো থাকে যে আগুন লাগলে এই কাঠামোই আগুনকে ওপরে টেনে নিয়ে যায় মশাল সিঁড়ির মতো। তথ্য বলছে 2019 থেকে 2024 এই 5 বছরে বাঁশ মাচা সম্পর্কিত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 22 জন শ্রমিকের। অন্যদিকে অনেক স্থানীয় বাসিন্দা এবং অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, বাঁশ কাঠামো থাকলেও আগুন ছড়ানোর মূল কারণ ছিল নির্মাণে ব্যবহার হওয়া নিম্নমানের প্লাস্টিকের নেট, টারপোলিন শীট, তাপ নিরোধক ফোম বোর্ড এবং অন্যান্য দাহ্য উপকরণ। ভিডিওটিতে দেখা গিয়েছে সবুজ নেট কয়েক সেকেন্ডের মধ্যে গলতে গলতে আগুন ছড়িয়ে পড়ছে, যা ইঙ্গিত দিচ্ছে নেটগুলির মান অত্যন্ত খারাপ ছিল। কিন্তু বিতর্ক কেন বাড়ছে? চীন ইতিমধ্যেই বহু প্রকল্পে বাঁশের বদলে ধাতব মাচা ব্যবহার শুরু করে দিয়েছে, কিন্তু হংকং প্রশাসন এখনো বাঁশ পুরোপুরি নিষিদ্ধ করেনি। বরং চলতি বছর থেকে সরকারি প্রকল্পের কমপক্ষে অর্ধেক নির্মাণে ধাতব মাচা ব্যবহারের নির্দেশ দেওয়া হলেও শহর জুড়ে এখনো হাজারো প্রকল্প বাঁশ নেটের উপর নির্ভরশীল। এই দুর্ঘটনার পর সরকার বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। সব নির্মাণ প্রকল্পে জরুরি পরিদর্শন শুরু হয়েছে, বিশেষত যে সমস্ত বিল্ডিংয়ে বাঁশের মাচা ও নেটিং ব্যবহার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে 1980 সালে 8টি আবাসন নিয়ে তৈরি এই কমপ্লেক্সের একটি 32 তলা ব্লকে মেরামতির কাজ চলছিল। সেখানেই আচমকা বাঁশের ভাড়ায় আগুন লেগে যায়। যেহেতু ব্লকগুলো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে, তাই প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চোখের নিমিষে 2000 অ্যাপার্টমেন্টের 8টি ব্লকের মধ্যে 7টিতেই আগুন ছড়িয়ে পড়ে। অক্ষত থাকে কেবল একটি আবাসন। আগুন লাগার পরই দমকলের 140টি ইঞ্জিন এবং 7টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় 900 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।